রাজ্যে এই মুহূর্তে গরমের ছুটি চলছে স্কুলগুলিতে। প্রবল তাপপ্রবাহের আশঙ্কায় স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে। বেশ কিছুদিন আগেই আশঙ্কা করা হয়েছিল যে 30শে এপ্রিল থেকে রাজ্যে প্রবল তাপপ্রবাহ থাকবে এবং তার জন্য স্কুল বন্ধ থাকবে। বেশ কয়েকদিন আগেই এরকম নোটিশ এসেছিল এবং সেই হিসাবে ছুটিও পড়ে গেছে স্কুলগুলোতে। কিন্তু দেখা যাচ্ছে আবহাওয়া যেটার অবস্থা, বারবার উপর্যুপরি কালবৈশাখীর পর দেখা যাচ্ছে আবহাওয়া যথেষ্ট মনোরম বলা যায় এই মুহূর্তে। গরমের তেমন লেশমাত্র নেই, অথচ স্কুল ছুটি, পঠন পাঠন বন্ধ, ছাত্রছাত্রীরা বাড়িতে বসে আছে। আমরা জানি গত বছরও আমরা এই ধরনের অনুষ্ঠান করেছি, আমরা মাঝে মাঝে এই ধরনের অনুষ্ঠান করি, কিন্তু পরিস্থিতি খুব একটা যে বদলায় তা নয়। কিন্তু তাও আমাদের মনে হয় এই বিষয় নিয়ে কথা বলা উচিত, এগুলো নিয়ে আলোচনা করা উচিত। কারণ রাজ্যের একটা বড় অংশের ছাত্রছাত্রী যারা শুধুমাত্র স্কুলের উপরেই নির্ভর করে, যাদের হয়তো বাড়িতে কেউ সাহায্য করার নেই পড়াশোনার ব্যাপারে, এইরকম দিনের পর দিন, এবং এই ছুটিটা অনির্দিষ্টকালের ছুটি, কবে স্কুল খুলবে এখনো পর্যন্ত তার কোনো নোটিশ নেই। আমি প্রথমেই বলবো যে আমাদের প্রত্যেক বছর ঠিক শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগে সেকেন্ডারি এডুকেশন থেকে একটা ছুটির লিস্ট বার করা হয়। সেই ছুটির লিস্টে দেখানো আছে যে এবছর 11ই মে থেকে 21শে মে পর্যন্ত, অর্থাৎ 12ই মে থেকে, আমি বললাম 12ই মে থেকে 23শে মে পর্যন্ত, রবিবারটা বাদ দিয়ে মাত্র 11 দিনের গ্রীষ্মাবকাশ। সেখানে ছুটি পড়ে গেল 30শে এপ্রিল থেকে, যেহেতু এটা পূর্ব ঘোষিত ছিল। এবং পূর্ব ঘোষিত ছিল কিসের ভিত্তিতে? যে গরম পড়তে পারে এই আশঙ্কায়। কিন্তু প্রতিনিয়ত এই পরিবর্তনশীল আবহাওয়ায় আমরা কিন্তু আগে থেকেই বুঝতে পারি না যে এই দিন গরম পড়ে যাবে সাংঘাতিক, এবং এই গরম সহ্যের বাইরে চলে যাবে। আমরাও ছোটবেলায় এই ধরনের আবহাওয়ার মধ্যেই মানুষ হয়েছি, এবং হয়তো উষ্ণায়নের কারণে 1-2 ডিগ্রি কিন্তু তা ছাত্রছাত্রীদের পক্ষে বা স্কুলের পক্ষে একেবারে অসহনীয়। এইটা কিন্তু চাকরি করা অবস্থাতেও কখনো মনে হয়নি, কিন্তু সেই সময় খুব মানে উচ্চস্বরে করেছি তা নয়। তার কারণ হচ্ছে অনেকেই হয়তো এর থেকে অন্য মত পোষণ করে, কিন্তু আমার সবসময় মনে হয়েছে যে অকারণ ছুটিটা হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে আমাদের যদি সরকারি বন্ধু স্কুলে দেখি তাহলে পরিষ্কার দেখবো যে প্রত্যেকটা বিষয়ে যে টপিক গুলো দেওয়া হয় সেগুলো কিন্তু পিরিয়ড এটা পড়ানো হবে সেটা পরিষ্কার বলা থাকে। আমরা শিক্ষিকারা যদিও সেই মেনে চলতে পারি না, সম্ভব হয় না বিভিন্ন কারণে, কিন্তু তার মোটামুটি কাছাকাছি তো যাবে একটা টপিক পড়ানোর জন্য পিরিয়ডের সংখ্যা। এবার যদি এই অনির্দিষ্টকালের জন্য কি হয়, এখনো পর্যন্ত কোন স্কুল বলতে পারবে না যে কবে স্কুল খুলবে। তার কারণ সেটা একমাত্র শিক্ষা বিভাগ থেকেও নয়, একটি মাত্র জায়গা থেকে আসবে, সেই অনুযায়ী সমস্ত ছুটি হবে। আপনাদের অনুষ্ঠানে আগেও বলেছিলাম, আমরা রিটায়ারমেন্টের পরে আমরা অনেকে মিলে শিক্ষা সমন্বয়ে বলে একটা গ্রুপ তৈরি করেছি। সেখানে ভাষার খেলা আমরা দুটো সরকারি স্কুলে সেই অনুষ্ঠান শুরু করেছি, সেই কাজগুলো শুরু করেছি। এবং সেই স্কুলের প্রধান শিক্ষিকারা আমাকে জানিয়েছেন যে অনির্দিষ্টকালের জন্য ছুটি, 30শে এপ্রিল থেকে ছুটি হলো অনির্দিষ্টকাল, কেউ জানেন না কবে খুলবে। এই যে পরিস্থিতি, এটা একটা এই পরিস্থিতি আমরা আগে দেখিনি। এবং এভাবে যদি বেশি ছুটি দেওয়া হয়, যা প্রয়োজন তার তুলনায় যদি বেশি ছুটি দেওয়া হয়, ছুটি দেওয়া মানেই কিন্তু ছেলে মেয়েদের, আমি অনেকটা ভাবি, আমি খুব ভালোবাসি, তাদের উন্নতি চাই, এটা কখনোই নয়। বিদ্যাসাগর আমাদের দেশে, বিদ্যাসাগরের আমাদের রাজ্যে বিদ্যাসাগরের জন্মদিন খুব আড়ম্বরের সাথে পালন করা হয়। কিন্তু ওই যে তিনি লিখেছেন যে আমরা যা আরম্ভ করি শেষ করি না, আড়ম্বর করি কাজ করি না, যারা অনুষ্ঠান করি তারা বিশ্বাস করি না, যারা বিশ্বাস করি তারা পালন করি না। আমরা বিদ্যাসাগরের কথা সমস্ত অনুষ্ঠানে খুব আড়ম্বরে বলি, কিন্তু বিদ্যাসাগরের যে মূল জীবনের মন্ত্র সেটা ছিল কর্ম, এবং অকারণে ছুটি সেটা উনি একবারেই পছন্দ করতেন না। সম্ভবত তিনি যদি আজকে বেঁচে থাকতেন, তার জন্মদিনে ছুটি দেওয়া হচ্ছে বা কোনো সরকারি অনুষ্ঠান
করা হচ্ছে স্কুলের পড়াশোনা বন্ধ রেখে, এটা তিনি কখনোই সমর্থন করতেন না। তো কাজেই সেইটা হচ্ছে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। এবং এই যে সিলেবাস গুলো, আমি যেটা বলতে চাইছিলাম যে সিলেবাস গুলো এই অত্যধিক ছুটির কারণে সব জায়গাতে সমানভাবে কমপ্লিট হয় না। প্রশ্ন যে বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীদের কি গরম লাগে না, তাদের গরম হয় না? তারা তো দিব্যি স্কুল করছে, কিন্তু এই সরকারি স্কুলগুলো বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোতে এখানে কেন প্রত্যেক বছর এই ধরনের নিদান জারি করা হয়? আর এই যে এক্সট্রা ছুটিটা দেওয়া হয়, এটা কি পরে কোনো ছুটির সঙ্গে অ্যাডজাস্ট করা হয়? কারণ সিলেবাস শেষ করার ব্যাপার তো থাকে। আমরা এটা গত 10-12 বছর ধরে দেখে অভ্যস্ত হয়ে গেছি। বেসরকারিকরণের একটা যে ঝোঁক আছে পরিষ্কার বোঝা যায়, কারণ মধ্যশিক্ষা পর্ষদ যখন এই সার্কুলারটা, বিজ্ঞপ্তিটা লিখছে কি, লাইনটা এরকম: গত 3রা এপ্রিল যখন সুপ্রিম কোর্টের অধ্যাদেশে একেবারে চরম একটা বিশৃঙ্খলার দিকে যেতে পারে 26,000 শিক্ষক শিক্ষাকর্মী, যা স্বাধীনতার আগে পরে কোন রাজ্যে ঘটেনি, পৃথিবীতে ঘটেছে কিনা সন্দেহ, যে এতজনের চাকরি একসঙ্গে চলে যায়, কর্মী যেভাবে ছাঁটা হয়, এতজন কর্মীকে কোনো কর্পোরেটও ছাঁটাই করেন, এটা তো সরকারি চাকরি করত। 3 তারিখ নবান্ন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে কিভাবে মেকআপ দেবেন এই 26,000-এর ধাক্কাটাকে, সেটা বলতে গিয়ে গরমের ছুটিকে এগিয়ে আনার কথা, গরমের ছুটি দেওয়ার কথা 30 এপ্রিল থেকে ঘোষণা করবেন। অর্থাৎ প্রায় 27-28 দিন আগে তিনি ঘোষণা করছেন যে 30 তারিখ থেকে গরমের ছুটি পড়বে। অর্থাৎ গরমের ছুটি পড়াটার জন্য কোনো গরম লাগে না। এই যে এর মধ্যে তিনি আরো বলেছেন যে এর মধ্যে অনেকগুলো এটা ওটা ছুটি আছে, সেই ছুটিগুলো পয়লা বৈশাখ আছে, চৈত্র সংক্রান্তি আছে, ইত্যাদি ইত্যাদি বলছেন যে অনেকগুলো ছুটি আছে, কয়েকটা দিন মাত্র পঠন পাঠন চলবে, মোটামুটি মেকআপ করে নেওয়া যাবে। অর্থাৎ গরমের জন্য গরমের ছুটি এটা না, গরম নেই অথচ গরমের ছুটি, এটাই যে শিরোনামটা দেওয়া হয়েছে। কেন এটা করা হচ্ছে? আচ্ছা, আপনি দেখুন, মধ্যশিক্ষা পর্ষদ যখন এই ছুটিটার ম্যাটারে বিজ্ঞপ্তি জারি করে, তারা একটা কপি পেস্ট করেছে। কপি পেস্ট কিরকম, কোন একটা সময় সত্যি সত্যি যখন গরম পড়েছিল, আশপাশ করছিল মে মাসে, তখন একটা লাইন লিখেছিল শিক্ষা দপ্তর। সেই লাইনটা ছিল যে প্রিভেলিং এক্সট্রিম হিট ওয়েভ। গত 8-10 বছর এই ভাষাটাকে ব্যবহার করা হচ্ছে, প্রিভেলিং এক্সট্রিম হিট ওয়েভ, অত্যধিক তাপপ্রবাহের দরুন, মানে ওয়েভ চলছে, একবারে হিটের ওয়েভ। আপনি এই মুহূর্তে যদি টেম্পারেচার দেখেন, কলকাতা সহ রাজ্যের সমস্ত জায়গায় 25, 26, 30 ডিগ্রির বেশি কোথাও নেই দিনের বেলাতেও। এবং আগামী 10-12 দিন যখন ঘোষণা করছে মধ্যশিক্ষা পর্ষদ, তারা কোনো আবহাওয়াবিদের সঙ্গে কথা বলে এরকম ঘোষণা করছেন বলে আমাদের জানা নেই। তারা কি হিসেবে দেখলেন, যেহেতু মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন, একটা স্বশাসিত সংস্থা মধ্যশিক্ষা পর্ষদ, তারাও ঘোষণা করে দিলেন প্রিভেলিং এক্সট্রিম হিট ওয়েভ। এই যে ঘোষণাটা, এই ঘোষণাটা কপি পেস্ট করে যাচ্ছেন, একটা লাইন লিখতে পারছেন না, যে মুখ্যমন্ত্রী কথাটা তো উচ্চারণ করতে পারেন না, যে আর অথরিটির নির্দেশ অনুযায়ী তারা এটা ঘোষণা করছে। এই ঘোষণাটা বেসরকারি স্কুলের কথা এক লাইনও উচ্চারণ করা হলো না। মাঝে মধ্যে কখনো কখনো সমালোচনা এড়াতে সেই গরমের, অত্যধিক গরমের কারণে তারা তাদের ছুটিটাকে অ্যাডজাস্ট করে নেবেন। অর্থাৎ বেসরকারি স্কুল রমরমিয়ে চলবে, সরকারি স্কুল বন্ধ থাকবে। বন্ধ থাকার ফলে যে হেয়ার স্কুল, হিন্দু স্কুল, কলকাতার স্কুলগুলো আজকে কোথায়? আস্তে আস্তে যে টিম করে জ্বলছিল, কনকক্রান্তি পড়িয়া সহ যারা স্কুলটাকে দাঁড় করিয়েছিলেন প্রায় 25-30 বছর ধরে, তারা ওখানে শিক্ষকতা করেছেন, যাদবপুর বিদ্যাপীঠ, সেগুলো, যোধপুর পার্ক বয়েজ, আস্তে আস্তে তারা মেরিট লিস্টের তালিকাতে নেই। সেই তালিকায় উঠে আসছে কোথায়? উত্তরবঙ্গের শহরের কোন রায়গঞ্জের রায়গঞ্জ করোনেশন স্কুল থেকে শুরু করে জয়নগর ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে আসছে। কলকাতা শহর, যেখান থেকে আমাদের মেরিট লিস্ট যখন 10 জনের প্রকাশিত হতো, দেখা যাবে কলকাতা থেকেই 7 জন ছিল। সেই কলকাতা একেবারে তলানিতে, একটি মাত্র নাম 66 জনের মধ্যে।
এবং এখানে কেনটা এই 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 সমস্যা এই ঘটলো, এর মূল কারণ হচ্ছে যে এই জায়গাতে বেসরকারি স্কুল আছে বলেই অল্টারনেটিভ সিস্টেম থাকাতে তারা অল্টারনেটিভ জায়গাটাকে নিয়ে নিচ্ছেন, কারণ সরকারি স্কুলের প্রতি আস্থা নেই। দীর্ঘ 8-10 বছর ধরে শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ নেই সরকারি স্কুলগুলোতে। আর আমাদের মতো সরকার পোষিত স্কুলে গ্রামাঞ্চল থেকে শিক্ষক শিক্ষিকা চলে এসছেন শহরে, সুযোগ করে দেওয়া হলো। কোনো ক্রাইটেরিয়া দেওয়া হলো না যে ছাত্র শিক্ষক অনুপাত অনুযায়ী যে শিক্ষক নিয়োগের কথা এনসিটি রুলসে আছে, যেটা মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনে রিভিউ অ্যাপ্লিকেশনে বলেছিল যে 30:1 হারে থাকার কথা, আমাদের সেখানে প্রায় দ্বিগুণ আছে, তাই এদের কন্টিনিউ করতে দাও। সেখানে কিন্তু কলকাতায় সেই সংখ্যাটাকে যদি রেখে কলকাতা সব শহরতলি এলাকাগুলোতে, তাহলে কিন্তু এই স্কুলগুলোতে ঢুকতে পারতো না। যেখানে 12 জন টিচার ছিল, একজনও শিক্ষক নেই, সেখানে আরো 6 জন ঢুকে যায়। এরকম প্রচুর স্কুলের উদাহরণ আছে আমাদের কাছে, আমরা বারে বারে বলছি। আর ওদিকে বেসরকারি স্কুলগুলোতে দেখা যাচ্ছে যে তাদের শিক্ষক শিক্ষিকারা খুব কম বেতনে মাইনে দেয়, সেই স্কুলে বাচ্চাদের অনেক বেশি টাকা দিয়ে পাঠাতে রাজি, কারণ এখানে গ্রুপ ডি গ্রুপ সি নেই, নিয়োগ নেই, হাট দেওয়ার লোক নেই এয়ার স্কুলে, হিন্দু স্কুলে। ফলত সেই স্কুলগুলো আজকে আর কেউ নাম উচ্চারণ করে না। আমরা যখন ছাত্র অবস্থায় দেখেছি ওই স্কুলগুলোর নাম উচ্চারিত হতো। একের পর এক স্কুল চলে গেছে, 250 স্কুল বন্ধ হয়ে গেছে, আর ওদিকে বেসরকারি স্কুল দাঁড়িয়ে গেছে। একইভাবে গ্রাম বাংলার দিকেও কিন্তু এখন শহরতলিতে আছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান চলে যাচ্ছে, বিভিন্ন কেমব্রিজ স্কুলের ব্রাঞ্চ গিয়ে গঠিত হচ্ছে। ডায়মন্ড হারবার থেকে শুরু করে আপনি যদি গ্রামগুলোতে যান, জলপাইগুড়ি কিংবা শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এসব জায়গায় ঢুকে গেছে। তারা যাচ্ছে না একেবারে গ্রামীণ যে 70% বিদ্যালয় আছে সরকার সাধারণ শিক্ষা ব্যবস্থা যেখানে আছে, সেই স্কুলগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর অবস্থা। এই জায়গায় এখানে অ্যাকচুয়ালি গ্রামীণ বিদ্যালয়গুলো সেভাবে কোনো গরম নেই, তার পরিকাঠামো উন্নয়নের কোনো অর্থ বরাদ্দ বন্ধ হয়ে গেছে বেশ কয়েক বছর। জোর করে কোন রকমের যে গ্র্যান্টটা, মানে সামান্য একটা গ্র্যান্ট দিত, সেই কম্পোজিট গ্র্যান্ট, সেটা কমতে কমতে 25% দাঁড় করিয়ে দিয়েছে। অর্থাৎ 1 লাখ টাকার জায়গায় 25,000 টাকা, যেখানে 10,000 টাকা পেত তারা 2,500 টাকা পাচ্ছে। খুবই করুণ অবস্থা।